গাড়ি কাঁচ ভেঙেছে, ওখানে আমার গাড়ির কাঁচটা কি ভেঙেছে যাওয়ার দরকার নেই, সিকিউরিটি দেখছে। আমি বলছি এখানকার চার্জে কে আছে তার সাথে একটু কথা বলতে চাইছি। কে বড় বাবু ছোট বাবু চিনি না, তার সাথে কথা বলতে চাইছি। এবারে স্টেশন, আমি তার সাথে কথা বলতে চাইছি। চাপ লাগলে আমি ছুটিয়ে ফেলবো। এই তোরা বসো। 10 মিনিটের মধ্যে যদি খুঁজে বার না করতে পারেন কি করতে হয় আমিও দেখাবো। 10 মিনিট বসছি আমি এখানে, আপনার ছেড়ে দাও ছেড়ে দাও না ছেড়ে দাও। 10 মিনিটের মধ্যে যদি না খুঁজে বার করেন আমি খুঁজে বার করব। তাড়াতাড়ি দিয়ে আমাদের কাজ না, ওটা প্রশাসনের কাজ। প্রশাসন যদি ব্যর্থ হয়, ও কবরস্থান শ্মশান কোথা আছে খুঁজে বার করতে নওশাদ ভালো জানে। 15 বছর হয়ে গেল, এ এক্সপায়ার হয়ে গিয়েছে, তো একে সার গাদায় ফেলতে হবে, নাহলে এ ঢুকে আমাদের ক্ষতি করে দেবে। তাই 29 এপ্রিল বাংলার মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ দেখিয়ে দেওয়া রাজ্যের মানুষকে। 4টা মে রেজাল্ট যখন পাবলিশ হবে তখন জোর গলায় ভাঙড়ের মানুষ বলতে পারবে যে আমরা ইতিহাস তৈরি করি। আমাদেরকে মমতা ব্যানার্জি জোর করে কোন নটোরিয়াস ক্রিমিনালকে চাপিয়ে দিল, আমরা তার বিরুদ্ধে ভোট করিয়ে তাকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠিয়ে দিয়েছি। আর নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠিয়ে এটা প্রমাণ করেছি। নওশাদ সিদ্দিকী দলিতের কথা বলে, আদিবাসীর কথা বলে, হিন্দুর কথা বলে, মুসলমানের কথা বলে, নারীর কথা বলে, মহিলার কথা বলে, ছাত্রের কথা বলে, যুবকের কথা বলে, ওয়েটল্যান্ডের কথা বলে, মিনিমাম ওয়েজেস যাতে ডে লেবারদের ঠিকঠাক পায় তার কথা বলে। সুতরাং রাজ্য তাকে ফলো করবে ভাঙড়কে, যে ভাঙড়ের মতো আমাদেরকেও বলতে হবে। যাকে তাকে ধরে ক্যান্ডিডেট বানিয়ে দিলাম, সে তার ব্যাকগ্রাউন্ড চেক না করে ভারে মাথার উপরে চাপিয়ে দিলাম, তাকে মেনে নিতে হবে। এই সংস্কৃতি বন্ধ হবে। নতুন আমার অ্যাকচুয়াল সংস্কৃতি আসবে, যে রাজ্য সবাই যাবে, যে বিধানসভায় যাবে, যে লোকসভায় যাবে, সেই ধরনের যোগ্যতা সম্পূর্ণ মানুষকে পাঠাতে হবে। যেখানে আইন তৈরি হয় আগামী 5 বছর দলিত ভালো থাকবে কি খারাপ থাকবে, আদিবাসীদের কি হবে, হিন্দুর কি হবে, মুসলমানের কি হবে, কৃষকের কি হবে, লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের কি হবে। এক কথায় পশ্চিম বাংলার মানুষ ভালো থাকবে কি খারাপ থাকবে। যেখানে আইন তৈরি হয় সেখানে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে পাঠালে, ভুল আইন তৈরি হলে তার প্রতিবাদ করতে পারবে না, সেখানে শিক্ষিত মার্জিত লোককে পাঠাবে। এই বার্তা কিন্তু আমরা ভাঙড় থেকে রাজ্যের মানুষকে ছড়িয়ে দেব। প্রস্তুত আছেন তো নাকি ভাইরা? প্রস্তুত আছেন তো নাকি? তাহলে আমার ভরসা, আমি যতটুকু ঘুরছি বুঝতে পাচ্ছি 2021-এ আমাদের সুকান্ত দা তো নাকি, সুকান্ত দা তো আমাদের ফরফ্রন্টে থেকে লড়াই করেছে, এখন একটু ব্যাকের দিকে চলে যাচ্ছে, ব্যাকে গেলে হবে না কমরেড। তো যা বুঝতে পারছি মানুষ পুরো তেতে আছে, মানুষ শুধু অপেক্ষায় আছে 29 তারিখ কখন আসবে, 29 তারিখ কখন আসবে, খাম চিহ্নে ভোট দেবে। বামেদের সমর্থন নিয়ে এখানে যে আইএসএফ আমাকে মনোনীত করেছে, এবারে মার্জিনটা আমি যতটুকু বুঝতে পারছি আমি 79 হাফ সেঞ্চুরি মারবো, তথা 50,000 হবে। আর এদিকে যিনি দাঁড়িয়েছিলেন 1 লাখ প্রথম হেঁকেছিলেন, তারপরে হাঁকলেন কি 50,000, তারপরে হাঁকলেন 20,000, এখন বলছি একটা ভোট হলেও জিতবো। আমি এতটুকু বলে রাখছি, কত ভোটে হারবে সেটা উনি এখন গুনতে শুরু করে দিয়েছে। ভাঙড়ের মাটি বুঝিয়ে দেবে। ক্যানিং পূর্বটাকে ধ্বংস করেছে, ভাঙড়কে ধ্বংস করতে আসছে। ভাঙড়টাকে ধ্বংস করতে এসেছে। আমি তাই অনুরোধ করব আপনাদের কাছে, আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা চলছে, মিথ্যাচার অনাচার হচ্ছে। নওশাদ সিদ্দিকী জিতলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, নওশাদ সিদ্দিকী জিতলে নাকি ঘরের টাকা আসা বন্ধ হয়ে যাবে, নওশাদ সিদ্দিকী জিতলে নাকি এই হবে সেই হবে। একটা তথ্য দিয়ে বলছি আপনাদের, আমি যে ভোটে জেতার পরে দুয়ারে দুয়ারে গিয়েছিলাম না, সেখানে আদিবাসী দলিত হিন্দু মুসলমান নির্বিশেষে মায়েদের সাথে বাপেদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম অনেকে প্রকৃত বিধবা ভাতা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। আমি বিধানসভায় গিয়ে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম, তথ্য তুলে দেখুন, তখন যতটা না বার্ধক্য ভাতা বিধবা ভাতা পেত, ভাঙড়ে তার এখন কয়েক লাখ বেশি মানুষ পাচ্ছে, কয়েক হাজার বেশি মানুষ পাচ্ছে, কয়েক হাজার বেশি মানুষ পাচ্ছে, বাড়ছে কমছে না। এগুলো শুধু ভয় দেখানো হচ্ছে। কারা ভয় দেখাচ্ছে? যাদেরকে আপনারা ভোটে জিতিয়ে
সদস্য বানিয়েছেন, তাই না? এবার একবার আপনারা ভোটে হারান, ভয় দেখানোটা বন্ধ হয়ে যাবে, বাঘ ছিল বিড়াল হয়ে যাবে। তাই আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে। আমার এখানে যারা দলিত আদিবাসী মুসলিম সমাজের মায়েরা আছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। বাপেরা আছেন, আজকে বাড়ি যাবেন, ডিনার করার পরে আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে ডাকবেন। এই যে বলছি না লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলছি 1200-1500 টাকা মাসে পান। যে হাতে মমতা ব্যানার্জি 1200-1500 টাকা আপনার বাড়ির মহিলাদেরকে দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার বাড়ির ছোট ছোট শিশুর ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিচ্ছে। তার প্রমাণ আমি দিয়ে যাবো এখানে। আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে 3-4 বাচ্চাকে ডাকবেন। 3 থেকে 4 উঠেছে, 3 থেকে 4 উঠেছে, 3 অঙ্কের বইটা নেবেন, পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন ক্লাস 3 অঙ্কের অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলবেন। খোঁজ নিয়ে একটু দেখে নেবেন, 100টা বাচ্চাকে চেক করলে 90টা বাচ্চা ফেল করবে। চলে যান বাড়িতে, আজকে যখন বাড়ি যাবে 5-6 এর বাচ্চা, তাই বইটা খাতাটা পেনটা দেন, তাকে বলেন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, স্কুল কোন ক্লাসে পড়িস, রোল নাম্বার এতটুকু ইংলিশে লিখে দে। 100টা বাচ্চাকে ট্রাই করলে 90টা বাচ্চা ফেল করবে। কিন্তু আমি প্রশ্ন করছি, ওই সন্তানগুলো কারা, কাদের ক্ষতি হচ্ছে? এই দলিতের সন্তান, আদিবাসীর সন্তান, পিছড়ে বর্গের হিন্দুর সন্তান, গরিবের সন্তান, মুসলমান পিছড়ে বর্গের যাদের আছে তাদের সন্তান। কিন্তু তাদের মায়েদেরকে মমতা ব্যানার্জি নিয়মিত 1500 টাকা বা 1200 টাকা করে মাসে দিচ্ছে। একটু ভুলিয়ে রাখছে, আপনারা ভুলবেন না। যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে মাসে 1500 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে, ওই হাতেই কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করছে। আজকে কম্পিটিশনে আসতে পারবে না, কারণ বড় লোকের ছেলে, উচ্চবিত্ত যারা আছেন, যাদের টাকা পয়সা আছে, তাদের ছেলেরা প্রাইভেট স্কুলে পড়বে, আর আপনার ছেলে সরকারি স্কুলে যাচ্ছে, সেখানে শিক্ষা পাচ্ছে না। সে না নামের বানানটা লিখতে পারছে, না অঙ্ক করতে পারছে, না ইতিহাস জানতে পারছে, না ভূগোল জানতে পারছে, কারণ স্কুলে টিচার নাই। যে 1-2 টিচার দিয়ে যে মিড ডে মিলের প্রেজেন্ট করছে, মিড ডে মিল দেখছে, সেই প্রেজেন্ট করছে, সেই তালা খুলছে, সেই ঘন্টা লাগাচ্ছে, সে পড়াবে আর কখন? তাই সুতরাং আপনার ছেলেদের ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিয়েছে, আপনাকে আমাকে মজিয়ে রেখেছে, 1500 টাকা মাসে পাচ্ছি। তাই মায়েদের বলবো, আমি লক্ষ্মী ভান্ডারের বিরোধী নয়, কিন্তু প্রশ্ন তুলতে হবে, আগে 1500-1200 পরে হবে, আগে স্কুলে শিক্ষক দিতে হবে। দেখবেন এর উত্তর দেবে না এরা। আপনি একটা ক্রাম বোর্ড চাইবেন, আপনি একটা টিভি চাইবেন, আপনি একটা মাচা করবেন, যা চাইবেন শাসক দলের নেতারা সব দিয়ে দেবে। কিন্তু আপনার এখানে প্রাইমারি স্কুলে 2টো টিচারের দরকার, চকের দরকার, ডাস্টারের দরকার, টেবিলের দরকার, চেয়ারের দরকার। বলবেন এগুলো দিতে, বলবেন দেখছি দেখছি। ওরা এখন উত্তর দেবে দেখছি, কারণ ওরা কোনোদিন চাইবে না গরিবের সন্তান, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, তাদের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাক। যদি গরিবের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে শাসক দলের হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে? শাসক দলের হয়ে বুথ দখল করবে কে? মারামারি করবে কে? খুনোখুনি করবে কে? তাই ইচ্ছাকৃত ভাবে প্ল্যানিং করে আপনাদের হাতে 1500 টাকা 1200 টাকা তুলে দিচ্ছে, আপনার ছেলেদের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আর এটা বলাটাই হচ্ছে আমার অপরাধ হয়ে যাচ্ছে। সেই জন্য নওশাদ সিদ্দিকী আটকা, ও তো আমাদের পোল খুলে দিচ্ছে। বুঝতে পারছেন কি বলছে? কেন অপরাধ? আমিও বিরোধী বিধায়ক, শুভেন্দু অধিকারীও বিরোধী বিধায়ক। শুভেন্দু অধিকারী তো রাত দিন এমন কথা বলছে, হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লেগে যাবে। আমার মুখে একটা ওই ধরনের কথা জীবনে শুনেছে? আমার রাজনীতি 5 বছরের রাজনীতি জীবনে একটা শব্দ কেউ বলতে পারবে কোনো জাত নিয়ে, কোনো ধর্ম নিয়ে, কোনো বর্ণ নিয়ে বৈষম্যমূলক কথা বলতে পারবে না? পারবো না। আমি জীবনে 2টো জিনিস করতে পারবো না। করবো অনেক কিছু ইচ্ছা আছে, করতে পারবো না। মধ্যে 2টো জিনিস হচ্ছে, প্রথম কথা আমি এই ধর্ম নিয়ে বৈষম্য করতে পারবো না, ধর্ম নিয়ে ভেদাভেদ করতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি দুর্নীতি করতে পারবো না। আমি জোর গলায় বলে যাচ্ছি, বাকি যা পারবো যতটুকু পারবো করবো। লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে, কেন আমাকে আটকাচ্ছে। একদিকে খামচিহ্ন আছে, অন্যদিকে জোড়া ফুল। জোড়া ফুল কি বলছে? যে চাকরি ইন্টারভিউ যারা যাচ্ছে ভিডিও রেকর্ড করব না, তার জন্য কোটি কোটি টাকা খরচ করে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে, ইন্টারভিউর ভিডিও রেকর্ড করব না। আর খামচিহ্ন বামপন্থীরা কি বলছি আমরা? ইন্টারভিউ শুধু ভিডিও নয়, আপনার পাশে পালপাড়ার কোনো আমার একটা মায়ের সন্তান, কোনো একটা বাপের কন্যা হোক, আর্থিকে মন্ডলের বাড়ির ছেলে হোক, আর এদিকের ফিরোজের বাড়ির ছেলে হোক, দেখার দরকার নাই।
যোগ্যতার ভিত্তিতে 100 রোস্টার মেনটেন করে চাকরির ব্যবস্থা হবে। আজকে দেখুন মায়েদের হাতে 1000-1200 টাকা দিচ্ছে, কিন্তু সাথে সাথে এই মায়ের ছেলেরাই যখন চাকরির জন্য যাচ্ছে 15-20 লাখ টাকা চাইছে। ওই সিস্টেমটা করে রেখেছে জোড়া ফুল। আর খামচিহ্ন বামপন্থীরা কি বলছে, 15-20 লাখ লাগবে না, ফর্ম ফিল আপ করতে যতটুকু টাকা লাগবে ওই টাকা দিয়ে চাকরির ফুললি ব্যবস্থা হবে, 1 টাকাও মধ্যিখানে লাগবে না, এবং স্বচ্ছতার সাথে নিয়োগ হবে। ওর জোড়া ফুল সুপ্রিম কোর্টে যাচ্ছে যাতে না ইন্টারভিউয়ের ভিডিও রেকর্ড করে। আর আমরা বলছি সুপ্রিম কোর্ট যেতে লাগবে না, আমাদেরকে ক্ষমতার মসনাদে নিয়ে আসুন, বাংলা পরিচালনার দায়িত্ব দিন। আপনি এই পালপাড়ার ছেলে হোক, আর ওখানে কাজীপাড়ার ছেলে হোক, মোল্লাপাড়ার ছেলে হোক, আর টিকা মন্ডল সাহেবের বাড়ির ছেলে হোক, পরীক্ষা কেন্দ্রে যাবে, তার নমিনাল যেটা ফিজ আছে সেটা দিয়ে পরীক্ষা বসবে, পরীক্ষা দিয়ে বাড়ি আসবে নির্দিষ্ট টাইমের মধ্যে। ওএমআর শিটগুলোর একটা কপিতে পরীক্ষা দিয়ে আসার সাথে সাথে যখন বাড়ি ফিরবে ওএমআর শিটের একটা কপি নিয়ে আসবে হাতে। অর্থাৎ ইনি কি উত্তর দিয়েছেন উনার একটা উত্তরপত্র সাথে নিয়ে আসবে। আর আমরা সাথে কি করব, যারা যতজন পরীক্ষা দেবে 10 লাখ 20 লাখ 30 লাখ যাই পরীক্ষা দিক না কেন, 10 20 30 লাখের কে কটা সঠিক উত্তর দিয়েছে, কে কটা ভুল উত্তর দিয়েছে, শুধু আমরা যারা সরকারে থাকবো তারা দেখবে নয়, আমরা ইন্টারনেটে আপলোড করে দেব। শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে যদি দেখতে চায় টিকে মন্ডলের ছেলেটা কি পরীক্ষা দিয়েছে, কেমন পরীক্ষা দিয়েছে, সুকান্ত বাবুর ছেলেটা কি পরীক্ষা দিয়েছে, নওশাদ সিদ্দিকীর ভাই কি পরীক্ষায় কত উত্তর কি সঠিক উত্তর দিয়েছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চাইলে দেখতে পাবে। এ স্বচ্ছতা আমরা আনতে চাইছি। ওই জন্যই তো নওশাদের উপরে রাগ। নওশাদ যদি বলে আমাকে 10টা চাকরি দিচ্ছি আমি বিক্রি করবো, দাও বলে নিয়ে নে, তুই 20টা নে রে ভাই, তুই চুপ কর, আমাদের পোল খুলিস না। কিন্তু তো আমার দ্বারাই হবে না, কারণ আমার একটা ধর্ম আছে, আমি জোর গলায় বলি ধর্মের আমি একজন, আমরা পরকালকে বিশ্বাস করি। আবার যারা ভারতবর্ষের, আমাদের সত্যি আমাদের গর্বের বিষয়, যারা নাস্তিকতায় বিশ্বাস করে তারাও মাথা তুলে থাকতে পারবে, তাদের সেটা বিশ্বাস। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে, যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে, যে ধর্মে বিশ্বাস করে মাথা তুলে বাঁচতে পারবে, এটা দেশের আমাদের বিউটি। তারপরে আমি বলছি কি, আমি তো ওইরকম কাজ করতে পারবো না। শুধু তাই নয়, সমস্যা কোথায় হয় জানেন, ইন্টারভিউয়ে। আপনি টিকে মন্ডল বাবু বা পালপাড়ার একটি ছেলে বা মেয়ে যার বাবা মা আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাযুক্ত, তার বাবা লেদার কমপ্লেক্সে কাজ করে মেহনত করে, তার মা পরের বাড়িতে পরিচারিকার কাজ করে কিছু ইনকাম করে ছেলে মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, রিটেনে পাস করলো, কিন্তু ভাই গিয়ে ফেল হয়ে গেল। কারণ কি, 15 লাখ দিতে পারেনি বলে। আমি পালপাড়ার মায়েদেরকে বলবো, বাপেদেরকে বলবো, আসুন আমাদের হাতকে শক্ত করুন। আপনার বাড়ির মেয়েটি ছেলেটি যদি মেধাযুক্ত হয়, ওই 550 বা 330 টাকার ফর্ম ফিল আপটাই প্রথম, ওইটাই শেষ। চাকরি পেতে গেলে আর 1টা টাকা লাগবে না। হ্যাঁ, মেধার কম্পিটিশন হবে। ভাইবা টেবিলে কি হয়, নওশাদ সিদ্দিকী যাচ্ছে, কিরে ছেলে কেমন আছিস না আছিস, কেমন কিসে আসলে না আসলে গল্প করলো, ছেড়ে দিল। আর ফিরোজ গেল, তাকে গুচ্ছের কোশ্চেন করলো, যে কটা কোশ্চেন করেছে সব উত্তর দিয়েছে। রাইনুর গেছে, যে কটা কোশ্চেন করেছে ভাইবার টেবিলে সব উত্তর দিয়েছে, কিন্তু অমুক জনকে শুধু নাম ঠিকানা, কোথা থেকে এসছিস, কোন গাড়িতে এসছিস জেনে ছেড়ে দিল। রাইনুর যে কটা কোশ্চেনের সব উত্তর দিল, ওকে 10-এর মধ্যে দিল 4। আর এ বেটা যাকে তোর বাড়ি কোথায়, কিসে এসলি না এসলি কেমন আছিস, একে দিল 10-এ 9। বুঝতে পারছেন, 5টা করবে কে, রাইনুর করবে না, ওই 10-এ 9 যাকে দিয়েছে। কিন্তু ও যুক্ত অক্ষর বানান করতে পারে না, কিন্তু মাল দিয়ে দিয়েছে 15 লাখের। এই জন্য আমরা বলছি, আমরা ভিডিও রেকর্ড করে রাখবো। ইন্টারভিউ টেবিল হবে, রাইনুর পরীক্ষা দিতে গিয়ে ইন্টারভিউ যাবে, সেই টিকে মন্ডলের বাড়ির ছেলেটা আসবে, আমার ভাই আসবে, আপনার ছেলে আসবে, আপনার কন্যা আসবে, দেখার প্রয়োজন নাই। প্রত্যেকটা যে ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ টেবিলে ভিডিও রেকর্ড হবে। যে কোনো সময় যদি মনে করে টিকে মন্ডল সাহেবের ছেলে যে আমার সাথে বৈষম্য হয়েছে, আমি এর থেকে ভালো পরীক্ষা দিয়েছি, আমাকে নম্বর কম দিয়েছে, সে চ্যালেঞ্জ করে কোর্টে যেতে পারে। আর সেই ভিডিও রেকর্ড আমরা সংরক্ষণ করে রাখবো, কোর্ট যখন চাইবে আমাদের কাছ থেকে আমরা দিয়ে দেব। এই স্বচ্ছতা আনতে চাইছি। এই স্বচ্ছতা আনলে কি হবে, অন্ধকার জগতের প্রাণী যারা হয় তারা আলোকে পছন্দ করে না। যারা দুর্নীতিগ্রস্ত, যারা তোলাবাজ, যারা চাকরি বিক্রি করে যাদের সংসার চলে, চাকরি বিক্রি করে যাদের হাঁড়ি চড়ে,
তারা তো আমাদেরকে আটকাবে ভাই। এবার আপনারা ডিসাইড করুন। খাম চিহ্ন বলছে, এখানের জন্য বলছি, রাজারহাটে আবার কাস্তাতুরি তারা চিহ্নের কথা বলছে, কসবাতের কাস্তাতুরি তারা চিহ্নের কথা বলছে, মিনাখাতে খাম চিহ্নের কথা বলছে, ক্যানিং পূর্বে খাম চিহ্নের কথা বলছে, অর্থাৎ 294টা জায়গাতে খাম চিহ্ন আর লাল ঝান্ডা যা যা কথা বলছে একটু আপনি শুনে রাখুন কি বলছে। ওরা সুপ্রিম কোর্টে যাচ্ছে ইন্টারভিউ আটকাতে, ভিডিও রেকর্ড। আর আমরা বলছি আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার নেই, আমরা জনগণকে স্বচ্ছভাবে নিয়োগের জন্য আমরা ভিডিও রেকর্ড করে রাখবো, পারলে আপনারা যখন তখন কোর্টের মাধ্যমে চাইবেন চেক করে নিতে পারেন। এবার আপনারা কাকে গ্রহণ করবেন? জোড়াফুল যে আপনার ছেলের চাকরির জন্য অলরেডি 15-20 লাখ টাকা ডিমান্ড করছে, না খাম চিহ্ন যে 550-330-এ আপনার ছেলের চাকরি হবে? বলুন আপনারা। এখন তো দিচ্ছে এখন যুব ভাতা দিচ্ছে, শুনতে খুব ভালো লাগছে, 1,500 টাকা মাসে দিচ্ছে। 1 কোটি ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করেছে, এটা একটা নাটক নয়, ভাবতে পেরেছেন? 1 কোটি ছেলে অ্যাপ্লিকেশন মানে বেকারত্বের জ্বালাই চলছে। তাহলে কত? এই জ্বালাটা কিভাবে আপনি কাটাবেন? 1,500 টাকা মাসে দিলে হবে তো? পার ডে 50 টাকায় সংসার চলবে তো? বিয়ে শাদী করবে না সে? পরিবার পরিকল্পনা নেবে না সে? তাই আপনাদের বলবো, জোড়াফুল ভবিষ্যৎটা খারাপ করছে, 1,500 টাকা দিয়ে বেকার রাখছে। বেকারের পরে যদি সে বিয়ে করে ফেলে, সংসার ধর্ম হয়, বাচ্চা কাচ্চা হয়, তাহলে সেই বেকারত্বের জ্বালাই জ্বলবে। তাহলে তার বাচ্চার জন্য একটা ল্যাকটোজেন দুধ হোক আর যাই হোক, তার জামা কাপড় কিনে আনার মতো সামর্থ্য থাকবে না। তখন এই তৃণমূলের নেতারা হাতে বোম তুলে দেবে, পিস্তল তুলে দেবে, এই অন্যায় কাজটা কর, তুই তাহলে একটু টাকা পাবি। এই সমাজ ব্যবস্থা আনতে চাইছে, আমরা ওই সমাজ ব্যবস্থাকে বন্ধ করতে চাইছি। জোড়াফুল বলছে 1,500 টাকা দেবে, আর খাম চিহ্ন লাল ঝান্ডা বলছে আপনারা আমাদের ক্ষমতার মসনদে নিয়ে আসুন, আমরা পরিবার পিছু একজন করে চাকরির ব্যবস্থা করবে, স্থায়ী চাকরি। ও 1,500 টাকা, আমরা কি বলছি? স্থায়ী চাকরির ব্যবস্থা করবো। শুধু তাই নয়, পরিবার পিছু 1 ফ্যামিলি 1 জব, মানে বুঝতে পারছেন? এই ব্যবস্থা করব। দিদিমণির মতো আমি বলবো না ডবল চাকরি। কি বলছি বুঝে আসছে? দিদিমণি ডবল চাকরির গল্প শুনেছে। ডবল চাকরি তো দূরের কথা, প্রকৃত যারা চাকরি করেছিল 26,000-এর মতো যারা বৈধ ছিল, তারাও আজকে বাদ হয়ে গেল। তাই আপনাদের ভাবতে হবে কাকে গ্রহণ করবেন। কাকে কান নিয়ে চলে গেল, কাকের দিকে কাকের দিকে তাকাবেন না নিজের কানে হাত দেবেন, সেটা আপনাদেরকে একটু ভাবতে হবে। আমি আর 5 মিনিট বক্তব্য দেব, এনার্জি আছে আপনাদের? আমার ভাই সকাল থেকে চলছে, আমার একটু এনার্জি ডাউন আজকে, বুঝতে পারছেন? আর 5 মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো, কারণ রাগ হচ্ছে না তো? আমাদের পশ্চিমবাংলায় সরকার চলছে না, একটা সার্কাস চলছে। এই সার্কাসটা বন্ধ করতে হবে তো। সার্কাস দেখতে গেলে ওই সার্কাস আসে যখন শীতকালে, দেখতে যাবেন যাদের ইচ্ছা হবে, কিন্তু সরকারের সার্কাস হলে তো সমস্যা। সরকারে যদি সার্কাস চলে সমস্যা নয়, যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এর থেকে পরিত্রাণ পেতে গেলে প্রকৃত সরকার তৈরি করতে হবে। কেমন সার্কাস চলছে 3টে বিষয় বলে ছেড়ে দেবো। প্রথম বিষয়, এসসি রিজার্ভেশনের নামে পশ্চিমবাংলা সরকার আমার আদি দলিত ভাইদের উপরে বৈষম্য হচ্ছে। 100 জন চাকরির মধ্যে 22 জন দলিত হওয়ার কথা, প্রকৃতরা পাচ্ছে না। ফেক সার্টিফিকেট বানিয়ে দলিতদের চাকরি কেড়ে নিচ্ছে। আদিবাসী 100 জনের মধ্যে 100 জন চাকরির মধ্যে 6% সংরক্ষণ হচ্ছে আদিবাসীদের জন্য। আপনি শুনলে হাসবেন, বলে না দুধে পানি মেশাই, এই সরকার পানিতে দুধ মিশাচ্ছে। মানে ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে। কেমন ভাবে হচ্ছে? পশ্চিমবাংলায় 80 লাখ আদিবাসী আছে, আর 1.5 কোটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। 70 লক্ষ কোথা থেকে আসলো? নন আদিবাসীরা আদিবাসী সেজে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। আর আমরা বলছি আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 6 মাস টাইম যাবে, 6 মাস টাইম যাবে না, উইদিন 6 মান্থ আমরা কমিশন বসাবো। যত দলিত দলিত সেজে দলিত হিন্দুদের অধিকারকে এতদিন করে কামিয়ে খাচ্ছিল, কথা দিয়ে যাচ্ছি আমরা ওই সমস্ত সার্টিফিকেট গুলো খুঁজে বার করে, যেখানেই থাকুক না কেন, কবরে থাকুক আর শ্মশানে থাকুক, খুঁজে বার করে ওটাকে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ওটাকে ডিলিট করে দেবো আমরা 6 মাসের মধ্যে। 70 লাখ ফেক সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাদের যদি সরকার